This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে নিউজ এট 2। আর আজ বিজয় দিবস, আপনারা জানেন। তাই বিজয় দিবসে ওপারে মানে বাংলাদেশে কি মহাসমারোহ? না, বিজয় দিবসের অনুষ্ঠান ম্লান বাংলাদেশে, বরং বিজয় দিবস স্মরণ করছে এপার বাংলা অনেক বেশি। সেসব দেখাবো। বিজয় দিবসে ওপারে অত্যাচারের নজির বরং বেশি করে আসছে, সেসব দেখাবো। কিন্তু তার আগে এপার বাংলার খবর দিয়ে শুরু করব। ওই যে আপনাদের মনে আছে রদবদল হবে, তৃণমূল কংগ্রেসের তালিকা দিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি, তার পছন্দসই তালিকা ধরে বদল আসন্ন। তারপরেই দেখা গেল পুরো ব্যাপারটা ঘুরে গিয়ে রাশ কন্ট্রোল দল পুরোটাই মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং নিয়ন্ত্রণে চলে এলো। অভিষেক ব্যানার্জির তালিকা কোথায় গেল আমরা তাকেই প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন আমি আমার কাজ করে দিয়েছি। একবার শুনে নি সেই পুরনো কথা, তারপর আসছে আজকের কথায়। আমি আমার কর্তব্য আমি করেছি, আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। সেদিন অভিষেক ব্যানার্জি যা বলেছিলেন এবং আজ যা আমরা খবর পাচ্ছি তাতে অভিষেক ব্যানার্জির সেই তালিকা নিয়ে আবার দলের মধ্যে নাড়াচাড়া হচ্ছে এবং বদল নাকি আসন্ন। অভিষেক ব্যানার্জির সেই তালিকা নিয়েই বদল এবার হবে, প্রশ্ন একটা বড়। পৌষ সংক্রান্তি গেলেই নাকি শুরু হয়ে যাবে। পৌষ সংক্রান্তি মানে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, 14 বা 15 তারিখ। তারপর থেকে 23শে জানুয়ারির মধ্যে মানে খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে বড় রদবদল হচ্ছে, এমনই সূত্রের খবর। একই সময় কিন্তু মন্ত্রিসভাতেও রদবদল হবে। তার মানে খোল নলচে বদলাবে তৃণমূল কংগ্রেসের। কিন্তু প্রশ্ন এটাই যে অভিষেক ব্যানার্জি তিনি কি তার দেওয়া তালিকা ধরে আবার দলের নিয়ন্ত্রণ বেশ খানিকটা ফিরে পাবেন, যেটা আপাতভাবে মনে হচ্ছিল পুরোটাই মমতা ব্যানার্জির হাতে? এটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। আমি তার কাছে যাব, কিন্তু তার আগে আরো একবার শুনবো অভিষেক কি বলেছিলেন সেদিন। আমি আমার কর্তব্য আমি করেছি, আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। দেখুন, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজনীতির বিশ্লেষক জন্টু বড়াইকে, আমি তার সঙ্গে কথা বলবো। জন্টুবাবু, এটা খুব সাধারণভাবে মনে হতে পারে এটা একটা দলের, রাজনৈতিক দলের অন্দরের বিষয়, একটা পরিবারের মধ্যেকার কোন্দল। কিন্তু সেই কোন্দলটাকে আমরা সাধারণ বঙ্গবাসী এড়িয়ে যেতে পারি না, কারণ রাজ্য রাজনীতিতে একটা বড় ছাপ পড়ে। যদি পুরো রাশ একজনের হাতে থাকে, এর কাছে থাকে, তাহলে একরকম প্রভাব। রাশ যদি ভাগাভাগি হয় তার আর এক রকম প্রভাব। আপনি এটাকে কিভাবে দেখেন? না, দেখুন, যে পরিবারতান্ত্রিক দল, লিডার বেস পার্টি, প্রত্যেকটা লিডারের ব্যক্তিগত করিশ্মার উপরেই একটা সিস্টেম চলে। এটা শুধু একটা দলের জন্য নয়, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যেকের একটা দৃষ্টিকোণ আছে। ট্রাম্প যেভাবে চালাবে নিশ্চয়ই বাইডেন সেভাবে চালায়নি, বা বাইডেন যেভাবে চালাবে ট্রাম্প নয়। আমি বলছি যে মমতা ব্যানার্জির নেতৃত্বে সাফল্য এসেছে। এই সাফল্যর প্যারালাল যদি এক্সিসে অভিষেক স্থলাভিষিক্ত না হয়েও একটা প্যারালাল ছায়া তৈরি করে, অবশ্যই যে কোনো দলের ক্ষেত্রে প্যারালাল ছায়াগুলো সিউডো পার্টটা ক্ষতি করে। ফলে এখানে মমতার কাছে মেকানিজম থাকবে কিছু কিছু ক্ষেত্রে অভিষেকের দেওয়া মানে পরবর্তী উত্তরাধিকার, সেটা তো ডিনায়েবল নয় যে উনি উত্তরাধিকারী এই দলটায়। যদি দলটা এক্সিস্ট করে পরবর্তীকালে, তাহলে তার কিছু কিছু ভালো ভালো দিক যে মমতা নিচ্ছে না বা নেবে না তাতে কিছু নেই। তবে দলের রাজ যে মমতার কাছে, এবং তার মধ্যেও কিছু কিছু কারিশমাটিক চেঞ্জেস গুলো তিনি করছেন, সেটা অভিষেকের শর্ত মেনে বা অন্যান্য ভালো দিকগুলো দেখে, সেটা কাম্য। কিন্তু দল আলটিমেটলি মমতাও বুঝেছে যে একটা মানে একটা বট গাছের তলায় নোঙরটা বাঁধা থাকলে দলের ভালো, এবং এই গোষ্ঠী কন্দলগুলো মাথা চাড়া দেয় না। হয়তো এই কারণেই মমতা প্রত্যেকটা জিনিসের রাশ নিয়েও পরিবর্তনগুলো করছেন কিছু কিছু সিলেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ মুডে। সবচেয়ে ভালো হচ্ছে যে নিজেদের মধ্যে অশান্তি কম থাকলে অন্তত ভোটারের কথা ভাবার সময় পাবেন এই দলের নেতারা।
ভোটার তো মানে মাথা থেকেই বেরিয়ে যাবে যদি নিজেরা এত অশান্তিতে জড়িয়ে থাকেন। জন্টুবাবু প্লিজ সঙ্গে থাকুন। এর মধ্যে একটা বড় খবর, বড় বলতে তাৎপর্যপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, যা বীরভূম থেকে এসেছে। আপনারা জানেন গোটা উত্তর পূর্ব ভারতের একটা বড় সমবায় ব্যাংকের নাম হচ্ছে কাঁথি। সেই কাঁথি সমবায় ব্যাংকে ঘাসফুল ছাপ ফেললো এবং কাঁথি মানে শুভেন্দু অধিকারীর গড়। আবার উলটপুরাণ হলো বীরভূমে। সেই জন্যই বীরভূমের খবর আরো তাৎপর্যপূর্ণ। এখানেও সমবায় নির্বাচন হলো, কিন্তু বীরভূমে সমবায় নির্বাচনে ছাপ ফেললো কারা? বাম আর কংগ্রেস। তৃণমূল উড়ে গেল। চলুন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে হিমাদ্রি। আমি হিমাদ্রির সঙ্গেই কথা বলি। হিমাদ্রি, এটা মানে খুবই ছোট সেই বড় ভোটের তুলনায়, কিন্তু কেষ্টমণ্ডলের জন্য তো একটা প্রাথমিক পরীক্ষা ছিল। দেখো, একেবারেই কেষ্টমণ্ডলের জন্য একেবারেই প্রাথমিক পরীক্ষা ছিল, কারণ অনুব্রত মণ্ডলের জেল ফেরতের পর প্রথম জেলায় কোনো নির্বাচন হলো এবং সেই নির্বাচনে কার্যত ধরাশায়ী হয়ে গেল বাম কংগ্রেস জোটের কাছে তৃণমূল কংগ্রেস। যদিও এই বিষয়ে শাসক দল অবশ্য মুখ খুলতে নারাজ, একে অপরের ওপর ডাই ঠেলাঠেলির খেলা তারা খেলছেন যে ইনি বলবেন কেন এই ক্ষতি হয়েছে, উনি বলছেন উনি বলবেন, কিন্তু আলটিমেট কিন্তু তৃণমূল কংগ্রেসে যে পরাজয় হলো সেটা কার্যত মেনে নিতে অস্বীকার করছেন। যদিও কংগ্রেস বা বাম তাদের বক্তব্য হলো যে অনুব্রত মণ্ডল হোক বা কাজল শেখ, জেলাতে তো নির্বাচনই করতে দেওয়া হয় না, সাধারণ ভোটাররা তো ভোটই দিতে পারে না, আর সে কারণেই একের পর এক জয় হয়েছে 2011 সালের পর এই বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের। প্রথমবার হয়তো এখানে ভোট দিতে পেরেছে, প্রায় 5000-এর কাছাকাছি ভোটার রয়েছে, আর তারপরেই কিন্তু এই নির্বাচনের এই ফলাফল স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনের ক্ষেত্রেই কিন্তু তাৎপর্যপূর্ণ। কারণ কাজল শেখ বারবার দাবি করছিলেন যে তিনি অনুব্রত মণ্ডলকে ছাড়াই নির্বাচন করেছেন এবং সন্ত্রাসবিহীন, এবং অবশ্যই লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে জয় এসেছে। এরপর অনুব্রত মণ্ডলের কামব্যাক, তার প্রত্যাবর্তনের পর এই প্রথম কোনো ছোট একটা নির্বাচন হলো নলহাটির মতো জায়গায়, যেখানে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে ভালো মার্জিন ছিল তৃণমূলের, কিন্তু সেখানেই হারতে হলো তৃণমূল কংগ্রেসকে এবং জয়লাভ করলো বাম এবং কংগ্রেসেরা। স্বাভাবিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বীরভূম জেলায়। কোনো সন্দেহ নেই হিমাদ্রি, তার মানে প্রথম পরীক্ষা, ছোট পরীক্ষা, একেবারে ক্লাস টেস্ট বলতে পারেন, অ্যানুয়াল বা হাফ ইয়ারলি পরীক্ষাও নয়, সেই ক্লাস টেস্টে অনুব্রত মণ্ডল পাশ করতে পারলেন না। বিরোধীরা তাই বলছে। স্বাভাবিকভাবেই বিরোধীদের যে পরিধি সেখানে খুশির হাওয়া, বাম কংগ্রেস তো ফুটছে। শুনুন। পরিষ্কার পরিচ্ছন্ন ভোট যেখানে হবে সেখানে বামফ্রন্ট কংগ্রেসের জোর জিতবে, কারণ বিজেপি এবং টিএমসির সেটিংটা মানুষ বুঝে গেছে, সেই রেজাল্টটাই হয়েছে। এটা গোটা রাজ্যেরই চেহারা। ভোটার যারা আছেন, মানুষ জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে এটাই ঘটবে, আর এটা ঘটবে জানে বলেই তারা বিভিন্নভাবে মানুষের উপর সন্ত্রাস সৃষ্টি করছে, ভোট দিতে দিচ্ছে না। এবার শুনুন অধীর চৌধুরীর কথা। বীরভূমে জিতেছি, ভালো লাগলো। এক জায়গায় হলে জেতা যায়, সন্ত্রাস করে জিতছে। আর কাঁথি কি হয়েছে না যে জানি না, কারণ সেখানকার অনেক বড় বড় মাতব্বররা অনেক বড় বড় কথা বলে, তাদের অদক্ষতার তো আমরা দায় নিতে পারি না। দেখুন, বিরোধী শিবিরে খুশির হাওয়া, অনুব্রত মণ্ডল ক্লাস টেস্টে পাশ করতে পারেননি বলে। তবে যত না বিরোধীরা খুশি, তার চেয়েও বেশি খুশি বোধহয় দলের মধ্যেই অনুব্রত বিরোধী গোষ্ঠী। আপনারও কি তাই মনে হয় না? বিরোধিতা তো সিলেবাসে আছে, গোষ্ঠী কোন্দল তৃণমূলের সিলেবাসে। বীরভূমেরই সাংসদ শতাব্দী রায় বলে দিয়েছিলেন, তা যেমন রাজ্যব্যাপী ছড়িয়ে যাবে তখন বোঝা যায়নি। যেমন ভাঙড়ে মোদাস্সের হোসেন অন্যতম নাম তৃণমূল কংগ্রেসের। তিনি পঞ্চায়েতে টিকিট পাননি এবং অভিযোগ করছেন পঞ্চায়েতে টিকিটটা এই জন্য পাইনি, আমি বেশি টাকা দিতে পারিনি। কাকে টাকা দিতে হতো? আরাবুল হোসেন। শুনুন। পঞ্চায়েতে দাঁড়াও মাল দাও, প্রধান মাল দাও, উপপ্রধান মাল দাও, আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল, আমার দেবার পরিস্থিতি ছিল। যদি বললো 50 দেবো 50 লাখ, তোর টিকিট ফাইনাল। আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ মোদাস্সের হোসেনের, যে আরাবুলকে টাকা দিতে হতো এবং তিনি দিতে পারেননি। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই মোদাস্সের হোসেন কিন্তু যথেষ্ট প্রভাবশালী, আর্থিকভাবে বেশ প্রভাবশালী। লাভ হাউস বলে যে বাড়ি বারবার খবরে এসেছে, এই মোদাস্সের হোসেনের বাড়ি সেটি। চলুন সত্যজিৎ, আমার ভাঙড়ের সহকর্মীর সঙ্গে আমি একবার কথা বলি। সত্যজিৎ, আমরা ঠিক হুবহু আরাবুলের বিরুদ্ধে এই অভিযোগ শওকত মোল্লার গলায় শুনেছিলাম কমাস আগে।
একেবারেই তাই। শওকত মোল্লার মুখে আমরা অভিযোগ শুনেছিলাম, এখন ভাঙড়ের যা পরিস্থিতি, শুধুমাত্র এই প্রাক্তন প্রধান নয়, পাশাপাশি ভাঙড়ের অধিকাংশ তৃণমূল নেতারাই আরাবুল ইসলামের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন এবং এক কদম এগিয়ে ভাঙড়ের ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের এই মোদাস্সের হোসেন, যিনি প্রাক্তন প্রধান ছিলেন, তিনি অভিযোগ করছেন যে 2018 সালে 25 লক্ষ টাকার বিনিময়েই তিনি প্রধান পদ পেয়েছিলেন। এবছর টাকার অঙ্কটা অনেক বেশি ছিল, তিনি দিতে পারেননি বলেই পঞ্চায়েতের টিকিট পর্যন্ত তাকে দেওয়া হয়নি, এমনটাই তিনি অভিযোগ করছেন। এই বিষয়ে আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা এই বিষয়টি নিয়ে কোনো রকম ভাবে কথা বলতে চাইছে না। তবে সত্যজিৎ একটা কথা বলো, দেখো এরকম অভিযোগ আমরা পঞ্চায়েতের টিকিট টাকা নিয়ে বিক্রি হয়েছে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়কও কদিন আগে করেছেন। তিনি মানে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন মমতা ব্যানার্জিকে জানিয়েও কোনো লাভ হয়নি। তার মানে তৃণমূলে রাজ্যব্যাপী পঞ্চায়েতের টিকিট এভাবেই বিক্রি হয়েছে, নাকি গোষ্ঠী কোন্দল এবং সেটা এই পঞ্চায়েতের টাকার লেনদেনকে ঘিরেই হচ্ছে। এখন যেমন খুব সৎ বিভাজন রয়েছে শওকত আর আরাবুলের, দুর্নীতির অভিযোগ দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে করছে। একেবারেই সেই বিষয়টি, কারণ বর্তমান ভাঙড়ের যা রাজনৈতিক পরিস্থিতি, দুই দিকে, একদিকে শওকত মোল্লা, অন্যদিকে আরাবুল ইসলাম, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবং পরিষ্কার। যখনই তারা বক্তব্য রাখছেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। কদিন আগে শওকত মোল্লা পরিষ্কার মঞ্চ থেকে তিনি বলেছেন যে আরাবুল ইসলাম তাকে না জানিয়ে লক্ষ লক্ষ টাকা ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি থেকে তুলেছেন। আবার আরাবুল ইসলামের একটি প্রতিক্রিয়া আমরা পেয়েছিলাম, সেখানে তিনি শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং বলছেন ভাঙড়ে মধুর হাড়ি আছে বলেই শওকত মোল্লা ভাঙড়ে এসে আছেন। অর্থাৎ একদিকে যেমন গোষ্ঠীদ্বন্দ্ব, তেমনি তৃণমূলের এক নেতা অপর নেতার বিরুদ্ধেই তোলাবাজি, কাটমানি নেওয়া, দুর্নীতি, পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে টাকা নেওয়া, এইসব নানা অভিযোগ তুলছে। ফলে ভাঙড়ের যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলা যেতে পারে, একদিকে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা, দুই গোষ্ঠীর মধ্যে প্রবলভাবে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন প্রকাশ্যে, তেমনি তোলাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ। ধন্যবাদ দিলাম সত্যজিৎকে। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব দুটো বিষয় দেখার। আমরা শুরুতেই বললাম অভিষেকের দেওয়া সেই তালিকা নিয়ে এবার নাকি নাড়াচাড়া হচ্ছে দলে, আসন্ন রয়েছে রদবদল। আবার তখনই ভাঙড়ের অবস্থাটা দেখাচ্ছি। ভাঙড় কিন্তু রিফ্লেকশন দলের বিভাজনের, শুধুমাত্র স্থানীয় স্তরে নয়, দলের শীর্ষ স্তরেও। শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর মমতা ব্যানার্জি রাশ হাতে নেওয়ার পরই আমরা দেখলাম আরাবুল ইসলাম নিজের দায়িত্ব ফিরে পেলেন। হ্যাঁ, ঘরটি তার বেদখল হয়ে গেছে, কিন্তু তিনি দায়িত্ব ফিরে পেলেন। তার মানে এই দুটো শিবির একে অন্যকে টক্কর দিচ্ছে। এটা কি আদৌ হেলদি? দলের জন্য শুধু নয়, আমাদের জন্য, আমরা যারা ভোট দিই তাদের জন্য। ঝন্টু বাবু, আমি বলছি একদম এই যে তেলে বেগুনে লড়াইটা তৃণমূলের ভেতরে চলছে, দুটো প্যারালাল, আমি বলছি প্যারালাল গোষ্ঠী। 18 সালের রক্তক্ষয়ী সংঘর্ষ কুচবিহারে আমরা দেখেছি এবং দলের যুব মুখ আরেকটাকে হারিয়ে দিয়ে পঞ্চায়েতে ক্ষতবিক্ষত করেছে এবং ওই সময় দেখবেন এমপি সিটটা হারাতে হয়েছে বিপুল মার্জিনে। এইটার তো তৃণমূল নেত্রী অভিজ্ঞ চোখ জানে ভালো করে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, দলের তো মতো মতাদর্শ নেই। মতাদর্শ একটাই, সিপিএম কে হাঁটানোর পরে আর টার্গেট ফিগার বলতে যত পারো যে কোনো গোষ্ঠী, প্রভাবশালী গোষ্ঠী, যে যত প্রভাবশালী হবে সেই এলাকার থেকে সে তত টাকা তুলবে, রসদ। আমি বলছি ভাগটা হয়তো এক জায়গায় যায়, কিন্তু নিচের স্তরে যে ভাগ বাটোয়া, সেখানে কিন্তু কোন গোষ্ঠী আধিপত্য বজায় রাখবে সেটা নিয়ে হচ্ছে এত বড় আত্মঘাতী লড়াই যে আপনি জানেন যে এখানে বিরোধীরা বেশি খুন হন না, তৃণমূলকে বেশি খুন করে, অন্তত পরিসংখ্যান তাই আমরা জানি। এর ফলে কি হচ্ছে, ডেভেলপমেন্ট, মানুষের যে উন্নয়ন, একটা দল সুস্থভাবে চললে তো উন্নয়নের জায়গাটাও ঠিক থাকে, সেটা কার্যত হচ্ছে না। তৃণমূল উন্নয়ন ফুলে ফেপে উঠছে যে গোষ্ঠী যার দিকে থাকে। আর এই কারণে, আর আপনি সমবায় যেটা বলছেন, খেয়াল করবেন 11 সালের পর থেকে রাজ্যের সমবায় দুর্নীতি ভারতবর্ষে অন্যতম নজির গড়েছে। ফলে মানুষ কিন্তু এই সমবায় ভোটে তৃণমূলকে কোণঠাসা করতে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, বিরোধী না থাকার পরেও ন্যূনতম কোনো জায়গায় প্রার্থী দিতে পারলে সেদিকে ভোটটা চলে গেছে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে সমবায়টা হেরে গেছে তৃণমূল, কারণ এত দুর্নীতি সমবায়কে কেন্দ্র করে। ফলে এটা কিন্তু সার্বিকভাবে তৃণমূলের মূল রাজনীতি। এটা খুব ছোট উদাহরণ হলেও আমরা জানি না সার্বিক এর কোনো প্রতিফলন আদৌ ভোটে আসে বা আসবে কিনা, কারণ বাই ইলেকশনে তো 6-0 ঝড় বয়ে গেল সবুজের। নির্বাচনের সাথে সমবায়ের কোনো মিল নেই, ওটা আর্থিক একটা ইস্যু, একটা ইস্যু, ওয়ান সাইড ইস্যু।
ঠিকই, ওয়ান সাইড ইস্যুতে জনগণ ভোটটা দেয়। একদমই। জন্টুবাবু আমাদের সঙ্গে থাকুন। দেখুন, দলে খেয়েই সব দলই হয়, রাজনৈতিক দলে নিজেদের মধ্যে মতপার্থক্য সবার থাকে, কিন্তু তৃণমূলে যা চলছে তা ভোটারদের জন্য কতটা ভালো, আমরা যারা ভোট দিচ্ছি, আমরা যারা ভোটার, তাদের জন্য এটা কতটা মঙ্গলদায়ক, এটা ভেবে দেখার সময় বোধহয় এসে গিয়েছে। তবে এর মধ্যে বাংলাদেশের খবর আপনাদের দেখাতে হবে, কারণ আজ বিজয় দিবস, শুরুতেই বললাম বিজয় দিবসে ওপারে খুব ম্লান পরিস্থিতি। শেখ মুজিবের গলায় মালা দিতে গিয়েছিলেন আওয়ামী লীগের কয়েকজন সদস্য, বেদম মার খেয়েছেন তারা। বেদম মার কারা দিয়েছে? ইউনূসের প্রশাসনের লোকজন। দেখুন সেই ছবি। নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু তারা মিছিলের এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের 2 মিনিট। সুমন কল্যাণ আমার সহকর্মী আরো বলতে পারবে। সুমন কল্যাণ, বিজয় দিবস মানে বাংলাদেশের কাছে বিরাট বিষয়, সেই ইমোশনটাই কি গায়েব করতে চাইছে ইউনূস আর তার প্রশাসন? একেবারে দেখো, বিজয় দিবসে কুচকাওয়াজ এবার বন্ধ হয়ে গেছে, যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো হয় সেগুলো কার্যত বন্ধ হয়ে গেছে অনেক, এবং কয়েকদিন ধরে এটা প্রচারও হয়েছে। তবে নামমাত্র অনুষ্ঠানটা করা হয়েছে, রাষ্ট্রপতি এসছেন, ইউনূস এসছেন, তারা বক্তব্য দিয়েছেন, কিন্তু এই যে ছবি, এই ছবিটা কিন্তু আজকে সকালের ধানমন্ডি অর্থাৎ শেখ মুজিবর, যার সঙ্গে এই 16ই ডিসেম্বর ওতপ্রোতভাবে জড়িত ভারতীয় সেনা, তাদের সঙ্গে জড়িত এই দিবসটাকেই কিন্তু তারা কিন্তু ভুলতে বসেছে বা ভুলিয়ে দিতে বসেছে। আর সকালে যারা গিয়েছিলেন মালা দিতে মুজিবের সমাধিতে, তাদেরকে কিন্তু বেধড়ক পেটানো হয়েছে এবং পুলিশের সামনে পেটানো হয়েছে। পরবর্তীতে যাদেরকে পেটানো হলো তাদেরকে পুলিশই গ্রেপ্তার করে নিয়ে গেল। গতকাল রাতে জয় বাংলা স্লোগান দেওয়াতে একজনকে গ্রেপ্তার করেছে সনাতনী হিন্দুকে। ফলে সব মিলিয়ে যা যা আওয়ামী লীগের ছিল, বিগত দিনের যে যে ইতিহাস ছিল, সেইগুলোকে কিন্তু মরিয়াভাবে মুছে ফেলার একটা চেষ্টা হচ্ছে। আজকের এই ছবিটা কিন্তু অনেকটা সেই রকমই। সঙ্গে থাকো ঝন্টুবাবু। ধরুন, ইতিহাস মোছার চেষ্টা, শেখ মুজিব, আওয়ামী লীগ, পুরো ব্যাপারটাকে যদি ডিলিট করে দেওয়া যেত একটা বাটন দিয়ে, বাংলাদেশের ইউনূস সরকার সবচেয়ে খুশি হতো। কিন্তু বিষয়টা হচ্ছে, এই নৈরাজ্য থেকে মুক্তির একটাই উপায়, সেটা ভোট। মানুষ নিজের মতামত জানাবেন, একটা গণতান্ত্রিক সরকার তৈরি হবে। এই ভোটটা আদৌ হতে দেবে বলে মনে হয় আপনার ইউনূস সরকার? কোনোভাবেই নয়। দেখুন, এটা শুধু একটা ইতিহাস মোছা নয়, এই যে 71-এর যে বাঙালি জাতীয়তাবোধ, পৃথিবীর প্রথম দেশ ভাষার ভিত্তিতে, ধর্ম নয় ভাষার ভিত্তিতে গড়ে উঠলো, তার থেকে ইউটার্ন নেওয়া, ইসলামিক ক্যালিফাট গঠন। আমি বলছি, পৃথিবীতে এই ধরনের অভ্যুত্থানের পরে যে সেনা শাসন বা যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কার্যকর হয়, আপনি পাকিস্তানের মুশারফের কথা ভাবুন, দিনের পর দিন ভোট করেননি, আন্তর্জাতিক প্রেশার থাকে, তারপরেও যেটা হয়, যদি ধরুন ইউনূস আন্তর্জাতিক চাপে 25-এর শেষের দিকে ভোটটা করান, যেটা উনি ইঙ্গিত দিচ্ছেন, সেটাও কিন্তু আন্তর্জাতিক তত্ত্বাবধানকে, নজরদারিকে এড়িয়ে উনি এমন একটা পুতুল সরকার তৈরি করবেন এবং হয়তো নিজেই গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান পেয়ে, যেমন মুশারফ হঠাৎ সেনাপ্রধান থেকে গণতান্ত্রিক মাথায় বসে গেছিলেন, আলটিমেটলি মুখোশটা চেঞ্জ করবে। অর্থাৎ এই যে ব্যাপারটা, ইউটার্ন করা, একটা ভাবাদর্শ থেকে ভয়ানক একটা ভাবাদর্শে ইউটার্ন করা, এটাকে প্রতিষ্ঠা করতে, আন্তর্জাতিক মঞ্চে চোখে ধুলো দিতে ইউনূস এখন যদি ভোট করায়ও, সেটা হবে তার পুতুল সরকারের, তার তৈরি করা ব্যবস্থায় ভোট। অর্থাৎ সেই ভোটটাও কিন্তু ম্যানিপুলেট হবে ম্যাক্সিমাম। অন্তত আমরা স্বৈরাচারী যে কটা অভ্যুত্থান ইসলামিক কান্ট্রিগুলো বিশেষ করে আমরা দেখেছি, কিংবা মায়ানমারে দেখেছি, সেখানে কার্যত ভোটের নামে প্রহসন হয়। সেটাই হয়তো করবে ইউনূস, করতে বাধ্য হবে তিনি 25-এর শেষে, কারণ আন্তর্জাতিক চাপ একটা তার উপরে থাকবে, আর্থিক চাপ থাকবে, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো ওখানে টাকা ইনভেস্ট করতে চাইবে না যতদিন না ভোট হবে, যতদিন না সকল একটা ডেমোক্রেসি আসবে, সেখানে তার চাপ থাকবে। মানে এটা তো দেশের জন্য একটা সমূহ বিপদ ডেকে আনবে সার্বিকভাবে, আর্থিকভাবে। যে দেশটা মুখ থুবড়ে পড়বে, পাকিস্তান জ্বলন্ত উদাহরণ, সে দেশ আর কিভাবে এগোবে? কোনোভাবেই নয়। এবং আমি বলছি আপনাকে যে ইউনূস চোখে ধুলো দেবে, অলরেডি শুরু করে দিয়েছে ধুলো দেওয়া আন্তর্জাতিক মঞ্চে, যেটা পারভেজ মুশারফ ধুলো দিয়েছিল, বা একাধিক মিলিটারি শাসক, এবং এখানেও 91 থেকে 2001 এই বাংলাদেশেই তো সেনা অভ্যুত্থানে তারা আন্তর্জাতিক মঞ্চে ধুলো দিয়ে একটা পুতুল সরকার তৈরি করেছিল। কিন্তু সবকিছুর পরে বাংলাদেশ এমন একটা জায়গায় চলে যাবে, হয়তো যোজন দূরে ফিরে আসার রাস্তা থাকবে না, আর বাংলাদেশের কোনো অর্থেই থাকবে না। জন্টুবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সুমনের কাছে আরেকবার যাব। সুমন, ইউনূস সরকারের ইন্টেনশনটা বোঝা যাচ্ছে, আমি সুমনকে চাইবো, পিসিআর প্লিজ। তো
খুব স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে এরা চায় না একটা সুস্থ সরকার, একটা সুস্থ পরিবেশ তৈরি হোক, কিন্তু আখেরে তো ক্ষতি এদেরই হবে। আমরা শ্রীলঙ্কায় যেমন দেখলাম, হয়তো সেরকম পরিণতি আবার হতে চলেছে বাংলাদেশের। একেবারে দেখো, একটা মৌলবাদ শক্তি মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে মাথাচাড়াটা ততটা দিতে পারবে না যতটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকে তাতে পারবে। জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, এমনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যে সেই দিক থেকে ঘুরিয়ে দিতেই কিন্তু এই সমস্ত অস্থিরতা, এই সমস্ত গণ্ডগোলগুলো করা হচ্ছে। আর এই গণ্ডগোলগুলো করার মূলত কারণই হচ্ছে যে ইউনিস প্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে গাঁটছাড়া বেঁধে আছে কিন্তু এই মৌলবাদীরা। আর এই মৌলবাদীদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করতেই কিন্তু এই যাবতীয় পরিকল্পনা, হিন্দু বিদ্বেষ, সংখ্যালঘুদের। ইউনুসের বক্তব্য অনুযায়ী আরো বেশ কিছুদিন ওই অশান্তিপ্রিয় প্রতিবেশীর সঙ্গে ঘর করতে হবে আমাদের ভারতকে। কে জানে এ নিষ্পত্তি কোথায়। শেষ করব নিউজ এট 2, সঙ্গে থাকুন।